নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা। এরপরে জানাবো তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে। রয়েছে আমার স্ত্রীকে চোরের বউ বলে অপমান করা হয় আদালতে, বললেন শাহেদ করিম। এছাড়া থাকছে আমাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়নি, চাঞ্চল্যকর তথ্য দিলেন রিজেন্ট শাহেদ। রয়েছে মিছিলের সাথে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই, জানালেন তথ্যমন্ত্রী। এবং সবশেষে রয়েছে বিজিবির ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ মাদক কারবারি ছিনতাই। শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীনস্থ সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এদিকে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে। চুয়াডাঙ্গার দর্শনায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার শিক্ষক ও পরিচালক মুফতি গোলাম কিবরিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়া হলে দর্শনা আমলি আদালতের বিচারক জোহরা খাতুন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কে এম জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাসুমা জান্নাত মাদ্রাসা থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম লুৎফুল কবির জানান, 10-11 দিন আগে অভিযুক্ত গোলাম কিবরিয়া তার মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে ছাত্রীর বাবা মেয়ের সাথে দেখা করতে গেলে ঘটনা জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে ধরে পুলিশে দেয়। আমার স্ত্রীকে চোরের বউ বলে অপমান করা হয় আদালতে, মন্তব্য শাহেদ করিমের। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার 16 বছরের মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে না। সহপাঠীরা প্রতারকের মেয়ে বলে ডাকায় আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। মিথ্যা মামলায় ফাঁসানোয় আমার স্ত্রীকে চোরের বউ বলে অপমান করা হয়, এমন মন্তব্যে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। বৃহস্পতিবার শাহেদের জামিনের জন্য তার আইনজীবী ঢাকার একটি আদালতে আবেদন করার সময় এসব কথা বলেন তিনি। আদালতের অনুমতি নিয়ে শাহেদ বলেন, 2020 সালে যখন করোনা রোগী দ্রুত বাড়ছিল তখন তৎকালীন স্বাস্থ্য সচিব শাহেদকে তার 2 হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার প্রস্তাব দেন। এ প্রস্তাব পেয়ে তার হাসপাতাল দুটিতে কোনো ফি ছাড়াই করোনা রোগীদের নমুনা পরীক্ষা শুরু করে এবং দেশে তার হাসপাতালগুলোই প্রথম করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে বলে দাবি করেন তিনি। শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়নি। করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসা খরচ বাবদ 3,34,00,000 টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। 2020 সালের 15 জুলাই ভোরে বোরকা পরা সাতক্ষীরা সীমান্ত পার হওয়ার সময় র্যাবের হাতে গ্রেফতার হন ধুরন্ধর এ প্রতারক। সে সময় গণমাধ্যমের শিরোনামে ছিল এ খবর, দেশজুড়ে আলোড়ন তুলে বিষয়টি। কিন্তু প্রায় 2 বছর পর এসে সেই শাহেদ বলছেন সাতক্ষীরা সীমান্ত থেকে তিনি গ্রেফতার হননি, র্যাব সদর দপ্তরে তিনি নিজেই এসে ধরা দেন। এছাড়া তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদকে চিনতেন না বলে দাবি করেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শাহেদ বলেন, আমাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়নি। আমি আবুল কালাম আজাদ এবং অন্যদের চিনতাম না। আমাকে জামিন দেন, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। মিছিলের সাথে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই, জানালেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মিছিলের সাথে ইশরাকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। ইশরাক হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে। 2019 সালের একটি বিস্ফোরক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। তার বিরুদ্ধে অন্যান্য মামলাও আছে। কালকের মিছিলের সাথে তার গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার সচিবালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনে অংশ নিতে রাজি করাতে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বলে যে তথ্য প্রকাশ পেয়েছে তা ঠিক নয় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফরকালে সেখানকার কর্মকর্তাদের সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা করেননি। মিডিয়ার সামনে কথা বলার সময় তিনি বলেছেন, আনুষ্ঠানিক আলোচনায় এটি নিয়ে তিনি কোনো কথা বলেননি। এটি তার একান্ত ব্যক্তিগত মত। বিজিবির ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ মাদক কারবারি ছিনতাই। কক্সবাজারের উখিয়ায় বিজিবির সদস্যদের ওপর হামলা চালিয়ে আটক এক ইয়াবা ব্যবসায়ীকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত 2:30টার দিকে উখিয়ার বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক মোহাম্মদ মেহেদী হুসাইন কবির এ তথ্য জানান। তিনি জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে 80,000 পিস ইয়াবা সহ বখতিয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। তাকে হাতকড়া পরিয়ে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় বখতিয়ার এবং পালংখালীর 9 নম্বর ওয়ার্ডের ইয়াবা ব্যবসায়ীরা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে টহল সদস্যদের উপর পাথর, ইট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় অর্ধ শতাধিক নারী বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষতবিক্ষত করে। বিজিবি সদস্যরা নারী ও শিশু বিবেচনায় বল প্রয়োগে বিরত থাকার সুযোগ নিয়ে আটক আসামিকে নিয়ে তারা পালিয়ে যায়। আওয়ামী লীগে বিদেশিদের কাছে ধর্ণা দেয় মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্যে অনুরোধই প্রমাণ করে যে আওয়ামী লীগে বিদেশিদের কাছে ধর্ণা দেয় বিএনপি নয়। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত এক আলোচনা ও ইফতার মাহফিলে একথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, আজকে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়েছেন, সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং ধর্ণা দিয়েছেন, অনুরোধ করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্যগুলো রাখেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধর্ণা দেয়। আজকে প্রকাশ্যে আমেরিকায় বসে একেবারে সবার সামনে ধর্ণা দিচ্ছে। আজকে পরিষ্কার, বিদেশিদের কাছে যারা ধর্ণা দেয় তারা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বন্ধু। অপরদিকে বাংলাদেশের পরিণতি শ্রীলঙ্কার মতো হতে পারে, জবাবে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঋণের বোঝা মাথায় নিয়ে অর্থনৈতিক সংকটে পড়ে দেউলিয়ার পথে থাকা শ্রীলঙ্কার মতো হতে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো খেলাপি হয়নি, হবেও না। দেশের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত, সরকার অত্যন্ত সতর্ক। বুধবার একাদশ জাতীয় সংসদের 17তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি কথা বলেন। বাংলাদেশের পরিণতি শ্রীলঙ্কার মতো হতে পারে এমন আশঙ্কার কথা তুলে সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, বিদেশি ঋণের বোঝা বাংলাদেশ বইতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিরোধী দলীয় উপনেতার এই আশঙ্কার জবাব দিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দলীয় উপনেতা শ্রীলঙ্কার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, এটা বাস্তব। তবে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত উন্নয়নের যত ঋণ নিয়েছে সব ঋণ সময়মতো পরিশোধ করা হয়। বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো খেলাপি হয়নি, হবেও না। প্রধানমন্ত্রী সমাপনী ভাষণে দ্রব্যমূল্য, রাজধানীতে যানজট নিয়েও কথা বলেন। বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া বা অন্য কোনো সবজি দিয়ে বেগুনি তৈরি করা, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি কম বের করার পরামর্শ দেন সংসদ নেতা। দুদক ভালো লন্ড্রি, আওয়ামী লীগের লোকদের পরিচ্ছন্নতার সার্টিফিকেট দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, দুদককে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। দুদক আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি বিরোধী সনদ দেয় আর বিরোধী দলীয় নেতাদের হয়রানি করে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতি দমন কমিশন একটা ভালো লন্ড্রি, এখানে আওয়ামী লীগের লোকেরা যাবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সার্টিফিকেট নিয়ে আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় সরকার নিয়ে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্বার্থে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন। সরকারের পতন ঘটিয়ে এ জাতীয় সরকার করা হবে। সরকারের পতন ঘটিয়ে এ জাতীয় সরকার করা হবে। বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণ সুশাসন চায়, আর এই সুশাসন নিশ্চিত করতে গেলে দুর্নীতিকে নির্মূল করতে হবে, অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হবে, জাতীয় ঐক্যমত্যে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশ শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে, মন্তব্য দুলুর। বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকায় শ্রীলঙ্কার মতো অবস্থা হতে চলেছে, দেশে অস্থিরতা বিরাজ করছে। বুধবার রাজশাহী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাষ্ট্রদ্রোহ মামলার হাজিরা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, শ্রীলঙ্কায় বিদ্যুৎ নেই, বিদ্যুতের বিল পরিশোধ করার টাকা নেই, শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ, জ্বালানি সংকট চলছে সেখানে, চালের কেজি 500 টাকা। বাংলাদেশও সেদিকে ধাবিত হচ্ছে। সরকারকে বারবার সতর্ক করা হচ্ছে, কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না। আগামীতে আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করা হবে। এ সময় রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌফিক পারভেজ জাহিদ উপস্থিত ছিলেন। মসজিদের পাশে ক্লাব নিয়ে দ্বন্দ্বে খুন করা হয় সোহেল চৌধুরীকে। মসজিদের পাশে ক্লাবের অসামাজিক কার্যক্রম বন্ধ করতে গিয়ে খুন হন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী, এমনটাই জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোহেল চৌধুরী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতারের পর রাজধানীর কারওয়ান বাজারে
র্যাব মিডিয়া সেন্টারে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব ১০ অভিযান চালিয়ে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে আশিসকে গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় র্যাব। সংস্থাটি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারণসহ সোহেল হত্যায় সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছেন আশিস।